বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশ লাইন্স স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক। তো শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে। সাধারণভাবে ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংকেই বুঝি। আমি আবারও বলছি, সাধারণভাবে ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংকেই বুঝি। যুগের সাথে সাথে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় অনেক আধুনিকায়ন ও বিশেষায়ন ঘটেছে। বাণিজ্যিক ব্যাংক সাধারণত জনগণের প্রয়োজনের অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে ঋণ গ্রাহকদের ধার দিয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফা ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান। আমি আবারও বলছি, বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফা ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান, যা অর্থের লেনদেন ও আদান প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য সেবা লেনদেন করে থাকে, এরকম প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। আমি আবারও বলছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য সেবা লেনদেন করে থাকে, এরকম প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। পরিশেষে বলা যায়, যে প্রতিষ্ঠান অর্থ ও স্বল্পমেয়াদী ঋণ নিয়ে ব্যবসা করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে অভিহিত করা হয়। তাহলে বাণিজ্যিক ব্যাংক কোন ধরনের ঋণ নিয়ে ব্যবসা করে? স্বল্পমেয়াদী ঋণ। তবে প্রয়োজনের প্রেক্ষিতে বহু দেশে বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ তথা অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংক সাধারণত মুনাফা অর্জনের জন্য গঠিত হলেও তার অন্যান্য উদ্দেশ্য আছে। তাহলে আমরা জানতে পারলাম যে বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংকের উল্লেখযোগ্য উদ্দেশ্যগুলো নিচে বর্ণনা করা হলো। 1. মুনাফা অর্জন। মুনাফা অর্জনের মৌলিক উদ্দেশ্যেই বাণিজ্যিক ব্যাংক গঠিত হয়। 2. মূলধন গঠন। জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে গ্রহণ করে বিনিয়োগের জন্য পুঁজি বা মূলধন গঠন তার একটি বিশেষ উদ্দেশ্য। বিনিময়ের মাধ্যম। বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, হুন্ডি, বিনিময় বিলের প্রচলন করে থাকে। জনকল্যাণ। মুনাফা অর্জনের পাশাপাশি জনকল্যাণ বাণিজ্যিক ব্যাংকের একটি পরোক্ষ উদ্দেশ্য। তাহলে শিক্ষার্থীরা, বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কোনটি? জনকল্যাণ। ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতি ও ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা। সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকে সাহায্য করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। সম্পদের সুষম বণ্টন। অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমানতালে উন্নত করে সামগ্রিকভাবে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। কর্মসংস্থান সৃষ্টি। অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ। বাণিজ্যিক ব্যাংকের আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রম সকল শ্রেণীর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে, যা সমাজের ধনী দরিদ্রের দূরত্ব হ্রাস করে থাকে। সঞ্চয় প্রবণতা সৃষ্টি। জনগণের মাঝে সঞ্চয়ের প্রবণতা অর্থাৎ আগ্রহ সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। নিরাপত্তা। মানুষের অর্থ, মূল্যবান গহনা ইত্যাদি নিরাপত্তা প্রদান বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। অর্থনৈতিক স্থিতিশীলতা। ঋণ সরবরাহের মাধ্যমে বাজারে অর্থের চাহিদা পূরণ করে ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ নীতির সাথে একাত্মতা প্রকাশ করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য। শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন। আমদানি ও রপ্তানি বাণিজ্যে ব্যাপক সহযোগিতা প্রদান করে বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য। জীবনযাত্রার মান উন্নয়ন। সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মান উন্নয়ন করাও বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। তাহলে শিক্ষার্থীরা, আমরা মোটামুটিভাবে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যগুলো জানতে পারলাম, যে বাণিজ্যিক ব্যাংক সাধারণত কী কী উদ্দেশ্য পালন করে থাকে।
এবার আমরা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে জানব। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক দেশের শিল্প, বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন রকম সেবা প্রদান করে থাকে। ব্যাংকের সেবাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ ব্যাংকের কার্যাবলীকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি: প্রধান কার্যাবলী, বিশেষ ও অন্যান্য কাজ। প্রধান কার্যাবলী: আমানত গ্রহণ ও সুদ প্রদান। আমানতকারীর নিকট হতে তাদের সঞ্চয় বিভিন্ন প্রকার চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত হিসাবে গ্রহণ করা ব্যাংকের একটি প্রধান কাজ। তাহলে শিক্ষার্থীরা, ব্যাংক কয়টি হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে থাকে? তিনটি: চলতি, সঞ্চয়ী ও স্থায়ী। সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের আমানতকারীদের জমা অর্থের উপর ব্যাংক নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে। তাহলে কোন হিসাবে সুদ প্রদান করা হয়? সঞ্চয়ী ও স্থায়ী। চলতি হিসাবে সুদ প্রদান করা না হলেও সেখানে অন্য কিছু সুবিধা দেওয়া হয়। তাহলে আমরা জানতে পারলাম যে চলতি হিসাবে সুদ প্রদান করা হয় না, এক্ষেত্রে অন্য কিছু সুবিধা দেওয়া হয়, যেমন জমাকৃত অর্থ উত্তোলন করা যায়, ঋণের সুবিধা পাওয়া যায় ইত্যাদি। মূলধন গঠন: জনগণের ছড়িয়ে ছিটিয়ে থাকা সঞ্চয়গুলো বিভিন্ন হিসাবের মাধ্যমে একত্রিত করে ব্যাংক মূলধন গঠন করে থাকে। অর্থাৎ জনগণের যে সঞ্চয়গুলো, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, ব্যাংক সেগুলোকে বিভিন্ন হিসাবের মাধ্যমে একত্রিত করে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো যখন একত্রিত হয় তখন তা বৃহৎ পরিমাণ মূলধন হিসাবে গঠিত হয়। ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ: ব্যাংক জনগণের নিকট হতে সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে, সেই অর্থ ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ হিসেবে প্রদান করে। ঋণ প্রদান করা ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ ঋণ গ্রহীতাদের ঋণ দিয়ে ব্যাংক একদিকে যেমন উৎপাদনমুখী কাজে সহায়তা করে, অন্যদিকে সেই ঋণের উপর যে সুদ আদায় করে তা ব্যাংকের আয়ের প্রধান উৎস। আমি আবারও বলছি, ঋণ প্রদান করা ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ ঋণ গ্রহীতা ঋণ দিয়ে ব্যাংক একদিকে যেমন উৎপাদনমুখী কাজে সহায়তা করে, অন্যদিকে সেই ঋণের উপর যে সুদ আদায় করে তা ব্যাংকের আয়ের প্রধান উৎস। ব্যাংক আমানতকারীদের যে হারে সুদ প্রদান করে, ঋণ গ্রহীতাদের নিকট থেকে তার অধিকতর হারে সুদ আদায় করে। আমরা একটি উদাহরণের মাধ্যমে খেয়াল করতে পারি যে ব্যাংক আমানতকারীকে 1000 টাকা সুদ প্রদান করলো, কিন্তু যাকে সে ঋণ দিয়েছে, ঋণ গ্রহীতা, তার নিকট থেকে সুদ আদায় করলো 1500 টাকা। তাহলে এক্ষেত্রে দুইটা সুদের পার্থক্য হলো 500 টাকা। এই 500 টাকাই হলো ব্যাংকের আয়। অর্থাৎ সে আমানতকারীদের সুদ দেয় অল্প আর ঋণ গ্রহীতাদের থেকে সুদ আদায় করে বেশি। এই দুইটার পার্থক্যই হলো কি? তার আয়। এটি নিট বা প্রকৃত সুদ, যা ব্যাংকের কার্য পরিচালনাগত আয়ের একটি অংশ। ঋণ আমানত সৃষ্টি: ঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়। ঋণের অর্থ সেই হিসাবে জমা বা ক্রেডিট করা হয়। এরপর ঋণ গ্রহীতা যত পরিমাণে সেই টাকা হিসাব থেকে উত্তোলন করে সেটা ওই হিসাবে ডেবিট করা হয়। এভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানতের সৃষ্টি করে থাকে। তাহলে ব্যাংক ঋণের মাধ্যমে কিসের সৃষ্টি করে? ব্যাংক ঋণের মাধ্যমে আমানতের সৃষ্টি করে। তো এটা আমরা একটু উদাহরণ দিয়ে খেয়াল করতে পারি, বা একটু বোর্ডে খেয়াল করলে এটা আমরা বুঝতে পারবো যে ঋণ আমানত সৃষ্টি বিষয়টা আসলে কি। ঋণ আমানত সৃষ্টি বিষয়টা একটু আমরা বোর্ডে খেয়াল করি যে আমি ব্যাংক থেকে যদি ঋণ আনার জন্য যাই, ধরি যে আমি ব্যাংক থেকে 5000 টাকা ঋণ আনতে এলাম। তো ব্যাংক আমাকে 5000 টাকা ঋণ মঞ্জুর করলো, কিন্তু ঋণ মঞ্জুর করার জন্য সে আগে বললো যে একটি ব্যাংক হিসাব খোলার জন্য, ব্যাংক আমাকে 5000 টাকা ঋণ মঞ্জুর করলো এবং তার জন্য আমাকে বললো কি যে একটি ব্যাংক হিসাব খোলার জন্য। আমার ওই 5000 টাকা ঋণ সেটি আমার অ্যাকাউন্টে জমা করা হলো। তাহলে আমাকে ঋণ মঞ্জুর করলো, তা কোথায় জমা করা হলো? আমার ঋণটা জমা করা হলো আমার ব্যাংক হিসাবে।
সরাসরি আমাকে ঋণ না দিয়ে ঋণ জমা করা হলো আমার ব্যাংক হিসাবে। তাহলে ব্যাংক হিসাবে যখন জমা করা হলো, এখানে কি হিসাবে জমা করা হলো? আমানত হিসাবে জমা করা হলো। কি হিসাবে জমা করা হলো? আমানত হিসাবে জমা করা হলো। তাহলে 5,000 টাকা ছিল আর ঋণ, 5,000 টাকা ছিল কি ঋণ, সেই 5,000 টাকা ব্যাংক হিসাবে জমা করা হলো কি আমানত হিসাবে। তাহলে এক্ষেত্রে ঋণ থেকে কি সৃষ্টি করা হলো? আমানত। পরবর্তীতে আমি আমার ব্যাংক হিসাব থেকে যত টাকা প্রয়োজন তা আমি উত্তোলন করে নিতে পারবো। তাহলে শিক্ষার্থীরা আবারও আমরা একটু খেয়াল করি যে ঋণ আমানত সৃষ্টি বিষয়টি কি। যে ঋণ আমানত সৃষ্টি বিষয়টি হলো যে ব্যাংক থেকে আমরা যখন ঋণ আনতে যাই, ব্যাংক সেই ঋণ মঞ্জুর করে ঋণ মঞ্জুর করে আমাদের ব্যাংক হিসাবে জমা করে আমানত হিসাবে। তাহলে এখানে ঋণ থেকে কি সৃষ্টি হলো? আমানত। তা আমরা ওই আমানতকৃত অর্থ পরবর্তীতে উত্তোলন করে নিতে পারি। তাহলে এভাবে ঋণ থেকে কি সৃষ্টি করা হয়? আমানত। তাহলে শিক্ষার্থীরা আমরা ঋণ আমানত সৃষ্টি এই বিষয়টি বুঝতে পারলাম। আমি আবারও পড়ে শোনাচ্ছি যে ঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়। ঋণের অর্থ সেই হিসাবে জমা বা ক্রেডিট করা হয়। এরপর ঋণ গ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করে সেটা ওই হিসাবে ডেবিট করা হয়। এভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানতের সৃষ্টি করে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি, আর্থিক লেনদেন ও দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যম হিসেবে ব্যাংক চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে থাকে। অর্থাৎ নগদ টাকার পরিবর্তে ব্যাংক যে দলিলগুলো ইস্যু করে সেগুলোকে বলা হয় কি বিনিময়ের মাধ্যম। তাহলে ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। 6 নোট ইস্যু। সাধারণত বাণিজ্যিক ব্যাংক সরাসরি মুদ্রা প্রচলন করে না, এটা করে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবে মুদ্রা প্রচলনে সহায়তা করে। যেমন ধরা যাক তোমার সোনালী ব্যাংকে একটি সঞ্চয় হিসেবে 1 লক্ষ টাকা জমা আছে। এমতো অবস্থায় তুমি যদি 60,000 টাকার কম্পিউটার ক্রয় করো, তবে তোমার অ্যাকাউন্টের চেকে তুমি টাকা পরিশোধ করতে পারো। এভাবে ব্যাংক চেক কখনো কখনো বিনিময়ের মাধ্যম হিসেবে এবং মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে সরকারের মুদ্রা প্রচলনের কাজটি সহজ করে দেয়। তাহলে বাণিজ্যিক ব্যাংক নোট ইস্যু করে না, কিন্তু নোট ইস্যু করতে সাহায্য করে। ওসি হিসেবে কাজ। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মক্কেলদের সম্পত্তির ওসি, ট্রাস্টি এবং সংস্থার আর্থিক সচ্ছলতার সার্টিফিকেট প্রদান করে থাকে। আমদানি রপ্তানিতে সাহায্য। আমদানিকারক দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা ও রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রায় রূপান্তর করার প্রয়োজন, যা ব্যাংকগুলোর অন্যতম কাজ। আবার প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট, যাকে সংক্ষেপে এলসি বলা হয়, এর মাধ্যমে ব্যাংক বৈদেশিক রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। প্রত্যয়পত্র এমন একটি ব্যবস্থা যেখানে আমদানি ও রপ্তানিকারকের মধ্যে আর্থিক এবং ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাদের মনোনীত ব্যাংক দুই পক্ষের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে অভ্যন্তরীণ এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ব্যাপক ভূমিকা রাখে। আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যাদি সম্পাদন ও উপদেশ প্রদান করা ব্যাংকের একটি প্রতিনিধিমূলক কার্য। সরকারের কোষাগার হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক বা অন্য কোনো নির্বাচিত ব্যাংক সরকারের কোষাগার হিসেবেও অর্থাৎ হয়। বিনিময় বিল ভাঙানো। ব্যাংক মক্কেলের পক্ষে বার্তার মাধ্যমে বিনিময় বিল ব্যবসা বাণিজ্যে সহায়তা করে থাকে। বিশেষ অন্যান্য কার্যাবলী। ব্যাংক ঋণ প্রদানের পাশাপাশি অন্যান্য শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে উৎপাদন ও মূলধন গতিশীলতা বৃদ্ধিতে সাহায্য করে।
শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বাণিজ্যিক ব্যাংকের অন্যান্য কার্যাবলীর মধ্যে মূলধন বিনিয়োগ সম্পর্কে জানতে পারলাম। 2. অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা। ব্যাংক একটি দেশের সার্বিক অর্থনীতি তথা শিল্প বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, গৃহ নির্মাণ, শিক্ষার ব্যাপক অগ্রগতি তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থ স্থানান্তর। ব্যাংক তার বিনিময় মাধ্যমের সাহায্যে দেশের অভ্যন্তরে ও বাইরে অর্থ স্থানান্তর করে থাকে। অর্থের নিরাপত্তা প্রদান। ব্যাংক জনগণের অর্থ জমা রাখার মাধ্যমে অর্থের নিরাপত্তা দিয়ে থাকে। এছাড়া গ্রাহক তার মূল্যবান সম্পদের দলিলপত্র, অলঙ্কারাদি লকার সেবার মাধ্যমে ব্যাংকের কাছে জমা রাখে। পরামর্শ দান। মক্কেলদের অনুরোধে বিভিন্ন প্রকার ব্যবসায়িক পরামর্শ দেওয়া ও তাদের সম্পদ ব্যবস্থাপনা করা, যেমন বাড়ি ভাড়া আদায় করাও ব্যাংকের কাজ। কর্মসংস্থান। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে একটি দেশের কর্মসংস্থানের সহায়তা করে থাকে এবং দেশের অর্থনীতিতে ঋণ সরবরাহের কারণে পরোক্ষভাবে কর্মসংস্থানে যোগান দিয়ে থাকে। ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদত্ত ঋণের সংকোচন ও সম্প্রসারণের মাধ্যমে অর্থ ও ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এটা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য একান্ত জরুরি। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের জানতে হবে যে মুদ্রাস্ফীতি কী। মুদ্রার মান কমে যাওয়া, দ্রব্য মূল্যের দাম বেড়ে যাওয়া, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে বলা হয় মুদ্রাস্ফীতি। তো এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে, আর ঋণ নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকটাকে সাহায্য করে। কৃষি উন্নয়ন। কৃষিক্ষেত্রে ঋণ ও অন্যান্য সহযোগিতা প্রদানের মাধ্যমে ব্যাংক কৃষি উন্নয়ন ত্বরান্বিত করছে। শিল্প উন্নয়ন। ব্যাংক শিল্প প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদে ঋণ প্রদানের মাধ্যমে শিল্প উন্নয়নে সাহায্য করে থাকে। আঞ্চলিক উন্নয়ন। ব্যাংকের শাখা বিভিন্ন এলাকায় বিস্তৃত থাকা একটি দেশের আঞ্চলিক উন্নয়নেও ভূমিকা রেখে থাকে। এবার শিক্ষার্থীরা, আমরা এখানে জানব যে ঋণ আমানত সৃষ্টি, যেটা একটু আগেও তোমাদের বোর্ডে আমি বুঝালাম যে ঋণ আমানত সৃষ্টি বিষয়টা কি। যে ঋণ থেকে আমানত সৃষ্টি, যে আমি ব্যাংকে গেলাম ঋণ আনার জন্য, ব্যাংক আমাকে 10,000 টাকা ঋণ মঞ্জুর করলো, কিন্তু সেই ঋণের টাকা আমাকে নগদে না দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে আমানত হিসেবে স্থানান্তর করলো। তাহলে তোমরা একটু চিত্রটির দিকে তাকাও যে 10,000 টাকা ঋণ মঞ্জুর করা হলো, তা আমার হিসাবে, ব্যাংক হিসাবে আমানত হিসেবে জমা করা হলো। সেখান থেকে আমি প্রয়োজনে অর্থ উত্তোলন করে নিলাম। এই যে ঋণ থেকে আমানত সৃষ্টি, এটাকে বলা হয় কি? ঋণ আমানত সৃষ্টি। এটা বাণিজ্যিক ব্যাংকের একটি অভিনব পদ্ধতি, যার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক আয় করে থাকে। এবার শিক্ষার্থীরা দেখো, প্রত্যয়পত্রের সংজ্ঞাটি আমি লিখে দিয়েছি, তোমরা এই সংজ্ঞাটি ভালো করে মুখস্থ করবে, খাতায় নোট করে নিবে। ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে অর্থ প্রদানের যে নিশ্চয়তাপত্র ইস্যু করে তাকে বলা হয় কি? প্রত্যয়পত্র। তাহলে প্রত্যয়পত্রের মধ্যে পক্ষ থাকে কয়টি? 3টি। ব্যাংক, আমদানিকারক আর রপ্তানিকারক। ব্যাংক করে কি? প্রত্যয়পত্র ইস্যু করে। কার পক্ষে? আমদানিকারকের পক্ষে। আর রপ্তানিকারকের অনুকূলে, অর্থাৎ কোনো কারণে আমদানিকারককে যদি পক্ষে যদি অর্থ দেওয়া সম্ভব না হয়, অর্থাৎ সে যদি রপ্তানিকারককে অর্থ প্রদান না করে, সেক্ষেত্রে অর্থ প্রদান করবে কে? ব্যাংক। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এই পাঠ শেষে তোমরা এই বাড়ির কাজগুলো আমাদের গ্রুপে সাবমিট করবে। ধন্যবাদ সবাইকে।